স্পেশাল এপিসোড উপলক্ষে আমার পাঠানো একটি ঘটনাটি পাঠিয়েছে সৌমিক দাস নামের আমাদের একজন লিসেনার। ঘটনাটি ভারতের উত্তর 24 পরগনা জেলার একটি গ্রামের ঘটনাটি শোনার পর আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এটাও কি সম্ভব, তবে তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, বিশ্বাস করা আর না করা একান্তই আপনার ব্যাপার। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হলো নিবাস। তার পেশা ছিল মাছ ধরা। তার গ্রামের মধ্যে ছিল নদী, ওইখানে সে মাছ ধরত, মাছ ধরেই তার জীবিকা নির্বাহ করত। একদিন তার বন্ধু তাকে বলে, আমার পুকুরের মাছ ধরা হবে, তুমি যদি চাও আমার পুকুরের মাছ তুমি এসে ধরতে পারো। সে চিন্তা ভাবনা করে ওইখান থেকে মাছ সংগ্রহ করার জন্য সকালের দিকে বাসা থেকে বের হয়ে গেলেন। বন্ধুর পুকুরের মাছ ধরা শুরু হয় দুপুরের দিকে। রওনা দেবেন, রেস্ট নিতে নিতে অনেক রাত হয়ে যায়। তার বন্ধুর বাসা থেকে তার বাসা প্রায় 2-3 গ্রাম পর, আর যেতে হবে নৌকায় পার হয়ে। নদী পার হওয়ার পর 1 গ্রাম পরে তার বাড়ি। তিনি মাছ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়। তখন ফোন ছিল না যে কাউকে খবর দেবে। বৃষ্টি মাথায় নিয়ে হাঁটতে লাগলো, আর তিনি যখন নদীর ধারে যায় তখন বৃষ্টি বেশ জোরে পড়া শুরু করে দিয়েছে। উনি তখন পাশে একটি বড় গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছেন আর ভাবছেন বৃষ্টি হালকা থামুক, তারপর রওনা দেব। তারপর হঠাৎ তার কানে আওয়াজ এলো, কে যেন তাকে বাবু বাবু করে ডাকছে। তিনি সামনে তাকিয়ে দেখে বেশ খানিকটা দূরে এক বৃদ্ধা মহিলা তাকে হাত ইশারায় বাবু বাবু বলে ডাকছে আর বলছে, গাছের নিচে না দাঁড়িয়ে বাড়ির ভেতরে এসো, ওইখানে ভিজে যাবে। বৃদ্ধ মহিলার ঘরটি ছিল আগের দিনের মতো পরিপাটি, ডালপালা দিয়ে বানানো ছিমছাম একটি ঘর। তারপর তিনি ঘরের দিকে গেল আর বৃদ্ধা বলল, ভেতরে আসো, বৃষ্টি থামুক, তারপর তুমি যেও। তার হাতে তখনও মাছের ব্যাগটা ছিল। তারপর তিনি ভেতরে প্রবেশ করলেন। ভেতরে দেখতে পেলেন একজন বয়স্ক লোক মাদুর বিছিয়ে শুয়ে আছে। তারপর তিনি মাথা মোছার জন্য কিছু দিতে বললে বৃদ্ধা একটা কাপড় এনে দেয় এবং সে কাপড় দিয়ে মাথা মোছে। তাকে একটা মাদুর পেতে বৃদ্ধা বসতে বলেন। তারপর বৃদ্ধা তার সম্পর্কে সবকিছু জানতে চান। নাম কি, বাড়ি কোথায়, এত দেরি হলো কেন, কোথায় আসছো, বিস্তারিত আর কি। কথার মধ্যে বৃদ্ধা মহিলা, পাশের রুমে আমার নাতনি খিচুড়ি রান্না করছে, বৃষ্টি তো ভালোই পড়ছে, তুমি অপেক্ষা করো আর এখান থেকে খিচুড়ি খেয়ে যাও, এসব বলে। উনি চিন্তা করে বাসায় যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, তার চেয়ে এখান থেকে খিচুড়ি খেয়েই যাই, ভালো হবে। তখন তিনি বলেন, ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে, আমি খিচুড়ি খেয়েই রওনা দেব। একটু পর বৃদ্ধা নাতনি সুন্দর একটা প্লেটে করে তার জন্য খিচুড়ি নিয়ে আসে। তার কাছে যে খিচুড়ি নিয়ে এসেছে মেয়েটি খুব সুন্দর, পরীর মতো দেখতে, এত সুন্দর মেয়ে সে জীবনে দেখেনি। মেয়েটি তার কাছে প্লেট রেখে চলে যায়। তিনি মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে যান, তিনি মেয়েটিকে পছন্দ করে ফেলেন। কথা বলতে বলতে খিচুড়ি খেয়ে ফেলেন। এত স্বাদের খিচুড়ি সে জীবনে কখনো খাননি। তিনি খিচুড়ি খেয়ে ওঠার পর বৃষ্টি কিছুটা কমের দিকে। তিনি যখন যাওয়ার প্রস্তুতি নিবে তখন তিনি তার মনের কথা আটকে রাখতে পারেননি। তিনি বৃদ্ধাকে বলেন তার নাতনিকে তার পছন্দ হয়েছে, সে তাকে বিয়ে করতে চায়। ওনারা এক কথায় রাজি হয়ে যায়। আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে, আমরা এই বিয়েতে রাজি আছি, কিন্তু 3টা শর্ত আছে। প্রথম শর্ত হলো, এখান থেকে যাওয়ার পর তোমরা আর কখনো আমাদের খোঁজ করতে আসবে না। দ্বিতীয় শর্ত, প্রতি পূর্ণিমা রাতে একটি কুকুর তোমাদের ঘরের সামনে আসবে আর ডাকাডাকি করবে, তুমি শান্ত হয়ে এসে 1 বাটি ভাত দেবে। এইভাবে তুমি যতকাল বেঁচে থাকবে এটা করা লাগবে। আর তৃতীয় শর্ত হলো, তোমার ঘরে 2টা প্রদীপ হবে। প্রথম প্রদীপের বয়স যখন 11 বছর 11 মাস 11 দিন হবে, তখন আমরা আসবো এক পূর্ণিমা রাতে, তোমার বড় প্রদীপকে নিয়ে যাব 5 বছরের জন্য। ঠিক 5 বছরের মাথায় তোমার বড় প্রদীপ তোমার কাছে ফিরিয়ে দেব। তুমি কিভাবে বুঝবে যে আমরা আসব? 11 বছর 11 মাস 11 দিন হবার আগে তুমি যখন পুকুরে গোসল করতে যাবে তখন দেখবে পুকুরের পানিতে আগুন জ্বলছে, আর সেটা তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। তার পরবর্তী পূর্ণিমায় আমরা তোমার প্রদীপকে নিয়ে আসব। উনি কোনো কথা না বুঝেই এক কথায় রাজি হয়ে গেলেন। তারপর বৃদ্ধা সেই মেয়েকে পাশের ঘর থেকে ডেকে নিয়ে বললেন, তোমরা এখনই বিয়ে করো এবং বিয়ে করে ওর সাথে চলে যাও, এখন থেকে ওখানেই তুমি থাকবে। মেয়েটি কিছু বলে না। মেয়েটা একটা হাসি দিয়ে নিবাস তাকে প্রণাম করে রওনা দেয়। তখন বৃষ্টি থেমে গেছে। আর যাওয়ার সময় বৃদ্ধা বলে, তুমি যখন চলে যাবে তখন পেছনে তাকাবে না, আর নৌকা নিয়ে যাওয়ার সময় তোমার আশেপাশে দিয়ে অনেক মাছ লাফালাফি করবে, তুমি ভুলেও জাল ফেলবে না। তারপর তারা দুজন রওনা দিয়েছে।
বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে গেছে, সাথে মেয়ে দেখে বাসার লোকজন তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তখন নিবাস পথের মধ্যে ঘটা সব ঘটনা লুকিয়ে সবাইকে বলে মেয়েটার এক বৃদ্ধর সাথে বিয়ে ঠিক করা হয়েছিল, তাই সে বাসা থেকে পালিয়ে এসেছে, আর আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। পরিবারের সবাই বিয়েতে না করার পরও তিনি অনেক জোড়াজুড়ি করে বিয়ে করে ফেলেন। একদিন তারা শুয়ে আছে প্রথম পূর্ণিমা রাতে, আনুমানিক রাত 1টা কি 1:30 হবে। এই সময় তার ঘরের সামনে একটি কুকুরের ডাক আসছে, অদ্ভুত রকমের এক কুকুরের ডাক, সাথে মিষ্টি একটা গন্ধ। কুকুরটা একটানা ঘেউ ঘেউ করে ডেকে চলেছে। উনি ঘরের জানালা খুলে দেখেন বিষয়টি আসলে কি। জানালা খুলে দেখেন আকারের চাইতে বড় একটি কুকুর। কুকুরের চোখ হলো নীল আর 2টা লেজ, বাকি সব ঠিক ছিল। উনি জানালা খুলে কুকুর দেখার পর কথা মতো বাইরে গিয়ে এক থালা ভাত দিয়ে আসি। কুকুরটা ভাতগুলো খেয়ে অন্ধকারের মধ্যে দৌড়াতে দৌড়াতে চলে যায়। এইভাবে কুকুরটি প্রতি পূর্ণিমার মধ্যরাতের পর এসে খাবার খেয়ে আবার চলে যেত। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। তার ঘরে 2টি সন্তান হয়। আর 11 বছর 11 মাস 11 দিন পর তিনি একদিন হঠাৎ দেখেন মাছ পুকুরে ধাউ দাউ করে আগুন জ্বলছে। ওনার সাথে তার ওয়াইফ ছিল, আর তাকে বলছে তুমি দেখতে পাচ্ছ জলের মধ্যে আগুন জ্বলছে? উনি বলে না, আমি দেখতে পাচ্ছি না। তখন নিবাস আর কথা বাড়ায় না। তখন হঠাৎ তার ওই বৃদ্ধ লোকের কথা মনে পড়ে যায়। সেই বৃদ্ধ মহিলা, বৃদ্ধ লোকের খোঁজে আর কোনোদিন ওইদিকে যায়নি সে। আর বেশ কিছু চিন্তায় থাকে। অবাস্তব একটি ঘটনা দেখার পর তার ঠিক 3 দিন পর পূর্ণিমার রাতের বাইরে সেই কুকুরের শব্দ আসে। উনি বাইরে গিয়ে দেখেন সেই বৃদ্ধা মহিলা, বৃদ্ধ লোকটি আর সেই কুকুরটি। আর 11 বছর পরও বৃদ্ধ মহিলা, বৃদ্ধ লোকটির বয়স ঠিক যেরকম ছিল ঠিক তেমনই আছে। কিন্তু তাদের দেখে তিনি অবাক হয়ে যান। তিনি ভাবতে পারেননি সত্যি তারা আসবেন। আমরা আমাদের কথা রেখেছি, আমার নাতনির সাথে তোমার বিয়ে দিয়েছি, এবার তোমার শর্ত মোতাবেক তোমার বংশের বড় প্রদীপকে আমাদের হাতে তুলে দাও। আজ থেকে 5 বছর একই সময় একই জায়গায় তোমার বড় প্রদীপকে তোমার হাতে তুলে দিয়ে যাব। আর নিবাস প্রথম কথায় দিতে মানা করে দেন। এক পর্যায়ে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়ে যায়। এরকম হাতাহাতির এক পর্যায়ে উনি একটি লোহার পেরেক দিয়ে ওই বৃদ্ধ লোকটির কপালে আঘাত করেন। পেরেকটি বৃদ্ধের কপালে ঢুকে যায়, কিন্তু মজার ব্যাপার হলো বৃদ্ধ শরীর থেকে কোনো রক্ত বের হয় না। আঘাত পাওয়ার পরও বৃদ্ধ মাটিতে পড়ে যায়। সাথে সাথে কুকুরটি ডাকাডাকি শুরু করে, আর তার ওয়াইফ কান্নাকাটি শুরু করে দেয়। কান্নাকাটির এক পর্যায়ে বৃদ্ধা মহিলা ওনার স্বামীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন তাকে উদ্দেশ্য করে বলে যায়, আমরা তোমার বড় প্রদীপের কোনো ক্ষতি করতাম না, শুধু ওকে 5 বছরের জন্য নিয়ে যেতাম, আবার ফিরিয়ে দিতাম। কিন্তু তুমি এখন যেটা করলে এর জন্য তোমার 2 প্রদীপ নিভিয়ে দেব। এই বলে তারা অন্ধকারে মিলিয়ে যায়। তখন নিবাস ভাবে তারা হয়তো চলে গেছে, আর আসবে না। সে তার মতো জীবনযাপন শুরু করে। এভাবে 3-4 বছর কেটে যাওয়ার পর হঠাৎ একদিন পাশে তার ছেলের রুম থেকে গোয়ানির আওয়াজ আসছে। তখন তিনি তাড়াতাড়ি উঠে ছেলের রুমে যায়। এসে দেখে সব ঠিকই আছে, কিন্তু গোয়ানির শব্দ, আওয়াজ আসছে না। তিনি এইটি বিষয়ে খেয়াল করেন, ওনার ছেলের চুল একদম সাদা হয়ে গেছে, একটা চুলও কালো নেই। উনি এটা দেখে ভয় পেয়ে যান। এই অবস্থাতেই তার ওয়াইফকে ডাক দেন। ওর ওয়াইফের নাম ছিল রমা। তিনি বলেন, দেখো তো ও সব চুল সাদা হয়ে গেছে। তার ওয়াইফ বলেন, এখন এত রাতে দেখার দরকার নেই, কাল সকালে দেখব। সকালে দেখে একই অবস্থা, ওনার বড় ছেলে বোবা হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না, উই 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 টাইপের একটা শব্দ করে শুধু। এবং যতই দিন যাচ্ছে ওনার ছেলের বয়স বাড়ছে, তার চামড়া একদম ঝলসে যাচ্ছে। গ্রামের মধ্যে এই বিষয়টি জানাজানি হয়ে যায়। নিবাসের বড় ছেলের এমন একটা রোগ ধরা পড়েছে। তখন গ্রামের লোকজন ছেলেটিকে দেখার জন্য ভিড় জমাতে থাকে। যতই দিন যাচ্ছে নিবাসের ছেলের অবস্থা খারাপ হতে লাগলো। ডাক্তার কবিরাজ দেখিয়ে কোনো ফল পাওয়া যাচ্ছে না। একদিন হঠাৎ লক্ষ্য করে ওনার বড় ছেলের চেহারা একদম ওই বৃদ্ধর মতো হয়ে গেছে। তিনি এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। একদিন ওনার ওয়াইফ ঘরে ছিল না, পাশের বাসায় কাজ ছিল, উনি ওইখানে গিয়েছে। যেহেতু বড় ছেলেকে একা রাখা যায় না, তাই নিবাস তার ছেলের সাথে ছিল। সাথে থাকার পর হঠাৎ খেয়াল করে তার বড় ছেলে কথা বলছে। সেই বৃদ্ধ লোকের মতো আওয়াজ করে নিবাসকে বলছে, বাবু এদিকে এসো, কথা আছে তোমার সাথে। তারপর তিনি বেশ ভয়ে ছেলের কাছে যায়। তাকে বৃদ্ধ অনেক কথা বলে, এখন আমি চলে যাব, তোমার
এক প্রদীপ শেষ, তোমার আর এক প্রদীপও নিভে যাব। এখন আমরা চলে যাচ্ছি। বলার সাথে সাথে দরজাটি আপনা আপনি খুলে যায়। তারপর তিনি দেখতে পান সেই বৃদ্ধা মহিলাটিকেও। সেই লোকটি বৃদ্ধার কাছে যায় আর দুজনে মিলে হাঁটা শুরু করে। নিবাস ওনাদের ফলো করে দরজার সামনে যায়। যেটা দেখে সেটার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। সে দেখে সিঁড়ি দিয়ে মানুষ যেভাবে ওপরে উঠে যায়, শূন্যের মধ্যেই সে সেইভাবে ওপরে উঠতে লাগলো। ওনাদের চেহারা কিন্তু আগের মতো আছে, একদম পরিবর্তন হয়নি। তারা শূন্যের ওপর হাঁটতে হাঁটতে থেমে পেছনে ফিরে তাকায়। বৃদ্ধা মহিলার সামনে থাকা অবস্থায় তার মাথা ঘোরে এবং বলে, আমরা 33 বছর পর পর আবার আসবো। তোমার শাস্তি হলো তোমার বংশের বড় প্রদীপকে আমরা নিয়ে যাব, আর কখনো দিব না। তারপর তারা আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে তারা মিলিয়ে যায়। নিবাস তখন কান্নাকাটি করে আর তার ওয়াইফ দৌড়ে আসে, বলে এইভাবে কান্না করছো কেন? তার ওয়াইফ কিন্তু বৃদ্ধর মাথায় ব্রেক ঢুকানোর কথা কিছুই জানে না। তখন নিবাস শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা বলে, আমার ভুলের জন্য এইগুলো হয়েছে, আমার এইগুলো করা উচিত হয়নি। তার ওয়াইফ কথাগুলো শুনে কান্নাকাটি শুরু করে দেয়। এরপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। এর 6 মাস পর তার ছোট ছেলে হঠাৎ পুকুরে ডুবে মারা যায়। তার ছেলের চোখ দুটো বের হওয়া ছিল এবং পুকুরের মধ্যে সে ওইভাবেই ভেসে ওঠে। তারপর নিবাস তার ওয়াইফের কাছে জানতে চায়, তুমি আসলে কে, আর ওনারা কি সত্যিই তোমার আত্মীয় স্বজন নাকি? মেয়েটি কান্না করে দেয় আর বলে, আসলে ওনাদের আমি কাউকে চিনি না। আমি ওনাদের মুখ থেকে যেটুকু শুনেছি, আমি খুব ছোট ছিলাম, তুমি যে গাছের নিচে দাঁড়িয়েছিলে, আমি ওই গাছের নিচে বসে কান্না করছিলাম। তারপর এই বৃদ্ধ লোক আর বৃদ্ধা মহিলা তখনও নাকি একই রকম চেহারা। তারা দুজনে আমার কাছে এসে বলে, তুমি কান্না করছো কেন? আমার তখন বাসার কথাও মনে নেই, আমার বাড়ি কোথায় আর এখানে কিভাবে আসলাম তাও জানি না। এই বলে আমি কান্নাকাটি করতে থাকি। আমার কান্না দেখে তারা ঠিক করলো আমাকে তাদের কাছেই রেখে দেবে। এইভাবে আমাকে একদিন লালন পালন করে আসছি। কিন্তু ওই মেয়েটি যখন একটু বোঝা শুরু করে, তখন ওনারা ওই মেয়েটাকে সব কিছু বলে দেয়, আগে থেকে ভবিষ্যতে কি কি হবে, এরকম ছেলে সাথে তোমার বিয়ে হবে, আমরা আবার আসব, আমাদের এইভাবে তোমার বড় ছেলেকে দিতে হবে, 5 বছরের জন্য আবার দিয়ে দেব। এই সব কিছু মেয়েটি জানতো, কিন্তু হাজব্যান্ড যে বৃদ্ধ লোকটিকে আঘাত করেছিল এটা সে জানতো না। তার স্বামী ঘটনাটি তার কাছ থেকে লুকিয়েছে। তিনি তার স্বামীকে একদিন জিজ্ঞেস করেছিল তারা কি এসেছিল কিনা। তার স্বামী বলেছিল না, তারা তো আসেনি। তার স্বামীর কথা সে মেনে নেয়। বৃদ্ধ মহিলা যাওয়ার সময় 33 বছর পর আসার কথা ছিল। 33 বছর পর কি ঘটেছিল সেটা পরবর্তী সময়ে পাঠানো হবে। ঘটনাটি কতটা ভয়ের ছিল জানি না, তবে ঘটনাটি রহস্যময়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো যাই হোক, তারপরে তিনি লিখছেন, ঘটনা বোঝার সুবিধার্থে আমি প্রথমে ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে নিচ্ছি। বিষয়টি কতখানি ভৌতিক এবং মর্মান্তিক হবে আমি জানি না, লিসেনাররাই বুঝতে পারবে। যার কথা বলছি তার নাম কালাম, যদিও এটি তার ছদ্মনাম। কালাম ভাই তার চাচাতো বোন মিনারাকে অনেক পছন্দ করত ছোটবেলা থেকেই। কখনো বলার সুযোগ হয়ে ওঠেনি। কিছুটা একতরফা টাইপের ছিল তাদের ভালোবাসা। তার ধারণা ছিল কোনো চাকরি না পেলে প্রপোজাল দিলে মিনারার ফ্যামিলি কিছুতেই মেনে নেবে না। তাই সে এসএসসি পরীক্ষার পরই কিছু করার চিন্তা ভাবনা করছিল এবং ভাগ্যক্রমে সে যে স্কুলে পড়াশোনা করেছে সেখানেই একটি দপ্তরি পদে চাকরি পেয়েছিল। এরপর সে বিয়ের প্রপোজাল দিল চাচার কাছে। চাচার ফ্যামিলি রাজি হলেও কালাম ভাইয়ের নিজের ফ্যামিলি রাজি ছিল না। অনেক কষ্টে যখন ম্যানেজ করলো, তখন তারা কালাম ভাইকে একটা শর্ত জুড়ে দিল যে তুমি বিয়ে করতে পারো, কিন্তু তুমি আমার ঘরে থাকতে পারবে না। তোমাকে আমরা আমাদের দিঘির পাড়ে একটা ঘর তুলে দেব, ওখানে তোমাদের থাকতে হবে। কালাম ভাই শুনে একটু ভয় পেয়ে গেল, কারণ এই দিঘি কেন যেন যেমন তেমন দেখি নয়। এখানে মানুষ দিনের বেলা যেতেই সংকোচ বোধ করে, কারণ এই দিঘি কেন্দ্রিক অনেক প্যারানর্মাল ঘটনা রয়েছে যা মানুষের মুখে মুখে রটে। তবুও পরক্ষণেই তার ভালোবাসার জন্য তাদের কথা মেনে নিল। শেষ পর্যন্ত তাদের বিয়ে হলো এবং তারা সেখানে থাকতে শুরু করলো। দেখতে দেখতে প্রায় 7 বছর পেরিয়ে গেল। এর মাঝে ছোটখাটো অনেকগুলো ঘটনা ঘটেছিল তাদের সাথে। যেমন সন্ধ্যার পরেই তারা শুনতে পেত অনেক মানুষের হাঁটাচলার শব্দ বা তাদের কথোপকথন। আমি আগেই বলেছি ওখানে দিনের বেলায় একা কেউ যেতে সাহস পেত না, তাই সেখানে কারো আড্ডা দেওয়ার বা চলাফেরার কোনো প্রশ্নই আসে না। মাঝে মাঝেই টিনের চালে হাঁটাহাঁটির শব্দ শোনা যেত, আর এভাবেই সময়গুলো পার হয়ে যাচ্ছিল। এখন আসি মূল ঘটনায়। কালাম ভাইয়ের 2 ছেলে 1 মেয়ে।
মেয়েটার বয়স তখন 2 বছর। ভৌতিক ভীতি বাদ দিলে তাদের সুখেই দিন কাটছিল, কিন্তু হঠাৎ করেই একদিন তাদের এই সুখের সংসারে নেমে আসলো এক ভয়ানক বিপদ। বিপদটা তার মেয়েকে নিয়ে। মেয়েটা দুপুর 12টা থেকে নিয়ার অ্যাবাউট 3টা পর্যন্ত কান্না করত ননস্টপ। কেন সে কাঁদত সেটার কোনো কারণ কেউ বুঝতো না বা কিছু বলতোও না। মাঝে একটু বলে রাখি, ওকে সহজে ট্রেস করার জন্য কোমরে ঘণ্টা পরিয়ে দেয়া হয়েছিল, যেন ঘণ্টার টুংটাং শব্দে কোথায় আছে তা বুঝতে পারে। যাই হোক, এভাবে কিছুদিন চলার পর কালাম ভাই তার মেয়েকে নিরুপায় হয়ে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু উপদেশ এবং ঔষধ দিয়েছিলেন যা মেয়েটার ক্ষেত্রে কোনো কাজে আসেনি। সে প্রতিদিন কেঁদেই যাচ্ছে শুধু ওই সময়টাতে। এরপর একজন মসজিদের ইমামের শরণাপন্ন হন। হুজুর মেয়েটিকে দেখলেন এবং বললেন, আজকে তোমরা যাও, কাল আমি তোমাদের বাসায় এসে বলবো কি হয়েছে এবং নেক্সট তোমাদের কি করতে হবে। পরদিন হুজুর তার কথা মতো কালাম ভাইয়ের বাড়িতে আসলেন। তাদেরকে বললেন, তোমাদের মেয়ের কোমরের ঘণ্টাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে চলাফেরা করে এমন একজন বৃদ্ধা জিন যার নাতনির তোমার মেয়ের ঘণ্টাটি পছন্দ হয়েছে, আর সেই জন্যই সে এই সময় তোমার মেয়েকে একটা ঘোরের মধ্যে রাখে যেন ওই বাচ্চার জিনটির সাথে খেলা করে এবং কান্না করে। ওই সময়টা কান্না করেই পার করে। মূলত সে চোখ বন্ধ করে কান্নার মতো শব্দ করছে, কিন্তু লক্ষ্য করবে ওর চোখে পানি নেই এক ফোঁটাও, এবং এরকম ঘোরের মধ্যে সে থাকে। সে ঘণ্টা এবং তোমার মেয়েকে নিয়ে যেতে চায়। একথা শুনে তো ওরা খুব ভয় পেয়ে যায় এবং হুজুরের কাছ থেকে সমাধানের পথ জানতে চায়। হুজুর ওনাদের কিছু দোয়া শিখিয়ে দেন, বাড়ি বন্ধ করে দেন। তারপর 2-1 দিন সময় কোনো ঝামেলা হয়নি, বাচ্চাও আর অতটা কাঁদেনি। 5ম দিন পরিস্থিতি স্বাভাবিক হলে কালাম ভাইয়ের বউ কাপড় ধুতে সেই দিঘির ঘাটে যাচ্ছিলেন। হঠাৎ দূর থেকেই দেখতে পেলেন ঘাটে একটা বৃদ্ধা মহিলা এবং তার কোলে তার নিজের মেয়ে। সে এই দৃশ্য দেখে কিছু সময়ের জন্য ফ্রিজ হয়ে যান এবং ওইখানেই দাঁড়িয়ে থাকেন। যখন তার চেতন আসে তখন উনি দেখতে পান ওই বৃদ্ধা মহিলা তার মেয়েকে নিয়ে দিঘির পানিতে নেমে যাচ্ছে এবং ওনার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিচ্ছে। উনি দৌড়ে যান ওই মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে, কিন্তু ততক্ষণে সব শেষ। ওনার হঠাৎ মনে পড়ে, মেয়েকে তো বিছানায় ঘুম পাড়িয়ে গিয়েছিলাম। তাই তিনি দৌড়ে ঘরে গেলেন, দেখতে পান মেয়েটি ঘরে ঘুমিয়ে আছে। মেয়েকে দেখে উনি কান্নায় ভেঙে পড়েন আর ভাবতে থাকেন এটা কি উনি দেখেন। তারপর রাতে যখন ওনার স্বামী বাড়ি ফেরেন তখন সব ঘটনা খুলে বলেন আর বলেন হুজুরের কাছে সব ঘটনা জানানো উচিত। কালাম ভাই বলেন, কাল সকালে আমরা হুজুরের কাছে আবার যাব। কিন্তু পরের দিন কিছু কাজ থাকায় হুজুরের কাছে যাওয়ার কথা বেমালুম ভুলে যান তারা। ওই দিনে আর কোনো সমস্যা হয়নি, তবে ঘটনা ঘটে তার পরের দিন। সেই দুপুর 12টার দিকে কালাম ভাইয়ের বউ রান্না করছিলেন মেয়েকে পাশে নিয়ে। হঠাৎ উনি খেয়াল করেন ওনার মেয়ে ওনার পাশে নেই। উঠে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন উনি নিজে এবং ওনার ছোট ছেলেকে নিয়ে, আর বড় ছেলেকে পাঠালো স্কুল থেকে কালাম ভাইকে ডাকার জন্য। এরকম খোঁজাখুঁজি চলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। কালাম ভাই এসে দিঘির ঘাটে এবং অন্যান্য সন্দেহজনক স্থানগুলোতে খুঁজতে শুরু করে। এরই মধ্যে সবার যে সন্দেহ ছিল সেটাই সত্যি হলো। দেখলেন দিঘির ঘাটে ওই মেয়েটির লাশ ভেসে উঠেছে, ছোট্ট 2 বছরের মেয়ের লাশ। দৃশ্যটা কতটা ভয়ঙ্কর এবং কষ্টের সেটা বলে বোঝাতে পারবো না। কতগুলো লিখতে লিখতে কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছে এই মুহূর্তে। ভাবুন তো, যাদের ছোট বাচ্চা আছে তাদের নিজেদের আদরের বাবুটার কথা, কতটা কষ্টের এই দৃশ্য। যাই হোক, এরপর লাশ দিঘি থেকে তুলে আনা হলো এবং পরবর্তীতে দাফন করা হলো। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, শুরু হয় নতুন এক অধ্যায়। কালাম ভাইয়ের বউ ধীরে ধীরে তার নাওয়া খাওয়া ছেড়ে দেন। দিন নেই রাত নেই, শুধু কাঁদতেই থাকেন আর বলতে থাকেন, ওই দিন যদি হুজুরের কাছে যেতাম তাহলে তো এই ঘটনা ঘটতো না। আল্লাহ তো আমাকে দেখিয়েছিলেন, আমাকে সতর্ক করেছিলেন, কিন্তু কেন আমি আরও সাবধান হলাম না? সাধারণত যেটা হয়, ফ্যামিলির কেউ মারা গেলে কান্নাকাটি করে হয়তো কয়েকদিন, কিন্তু উনি কন্টিনিউয়াসলি কেঁদেই যাচ্ছিলেন অনেক দিন পর্যন্ত। তারপরে সবাই ভাবছিলেন যে কিছুদিন পর হয়তো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক হওয়া তো দূরের কথা, কথা বলাই বন্ধ করে দিয়েছিল। ছেলে দুইটা খাওয়া দাওয়ার দিকে
খেয়াল দিত না, রান্না করতো না, নিজের খেয়াল রাখতো না। কেউ এসে কান্না করতে নিষেধ করলে প্রথম দিকে কিছু না বললেও পরবর্তীতে সে সময় বকাবকি শুরু করত। মাঝে মাঝে তার নিজের ছেলেদের খুব ভয়ানকভাবে মারত। এদিকে কালাম ভাই পড়েন মহা সমস্যায়। উনি তো স্কুলের দপ্তরে ছিলেন, তাই স্কুলে যাওয়ার আগে সবার জন্য রান্না করে সংসার ম্যানেজ করে যেতেন। অনেক কষ্ট হতো, কিন্তু তারপরও ওনার সংসারটা টিকে থাকে। কিন্তু না, ওনার সংসার আর টিকল না। স্ত্রী বদ্ধ উন্মাদ হয়ে গেলেন। সে এখন দিঘির ঘাটে গিয়ে খুবই উইয়ার্ডভাবে কাঁদত, যা শুনে অনেক দূর থেকেও মানুষ ভয় পেত এবং বিভিন্ন রকমের ঘটনা ঘটাতো। যেমন কারো রান্নাঘরের খাবার ফেলে দিয়ে আসতো বা কিছু ভেঙে ফেলতো, এটা ওটা নষ্ট করে ফেলতো। এরপর তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হলো তারা। সে রাতে ঘরের মধ্যে শিকল বাঁধা অবস্থায় ভয়ানক সব সাউন্ড করতো, যা শুনে ছেলেরা ভয় পেত। পরবর্তী তাকে ঘরের বারান্দায় রাখা হলো। শুরু হলো আরেক বিপত্তি। সে চিৎকার করে তার মেয়ের নাম ধরে ডাকতো, শিকল দিয়ে ঘরের টিনে আঘাত করতো আর বলতো, আমাকে ছেড়ে দে, আমি ওর কাছে যাব। নিরুপায় হয়ে হুজুরকে আবার আনা হলো, যদিও হুজুর আগেই বলেছিলেন তার কিছু করার নেই। এরপর আরও অভিজ্ঞ একাধিক জনকে দেখানো হয়, কিন্তু কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি। সবাই অবশেষে আশা ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়। বাধ্য হয়ে কালাম ভাইয়ের শত কষ্ট থাকার পরও শিকল খুলে দিতে বাধ্য হন। প্রথম দিকে ওনাদের বাড়ির আশেপাশে সে ঘুরে বেড়াতো, দিঘির পাড়ে বসে কাঁদত। রাতের বেলা কখনো নিজের ঘরের বারান্দায়, আবার কখনো দিঘি থেকে একটু দূরে একটা মসজিদ ছিল, তার বারান্দায় পড়ে থাকতো। এরপর আস্তে আস্তে সে এলাকা ছেড়ে দূরে চলে যায়। কেউ কখনো বলতো খুলনা দেখেছি, কেউ কখনো বলতো মাওয়া ফেরিঘাটে দেখেছি। এরপর দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। ছেলে দুজনকে তার নানা বাড়িতে পাঠিয়ে দেন। কালাম ভাই বুঝতে পারেন সে আর কখনো ফিরে আসবে না। ছেলেরা আর কতদিন নানা বাড়ি থাকবে, তাই বাধ্য হয়ে উনি এরপর আরেকটি বিয়ে করেন। যদিও বিয়ে করার মোটেই ইচ্ছে ছিল না, সবার পীড়াপিড়িতে বাধ্য হন। এভাবে আরও কয়েক বছর পার হয়। তখন শীতকাল। একদিন কালাম ভাইয়ের বাড়ি থেকে কিছু দূরে একজন পাগল মহিলাকে অনেকে দেখতে পায়। এরপর কয়েকজন চিনে ফেলে, আরে এ তো সেই কালামের বউ। তখন 4 বছর পার হয়ে গেছে। একজন কালাম ভাইকে ফোন করে এবং ঘটনা খুলে বলে। এরপর তিনি গিয়ে যে দৃশ্য দেখলেন সেটা আসলে একজন স্বামীর কাছে বা কোনো মানুষের কাছেই কষ্টের। তিনি দেখলেন তার স্ত্রী মিনারা অর্ধনগ্ন অবস্থায় এবং প্রেগন্যান্ট। এই ঘটনার মাঝে একটা কথা না বলেই পারছি না, আসলে মানুষ কতটা পশু হলে একজন পাগলকেও ছাড় দেয় না। বাচ্চার বাবাকে কেউ জানে না। কালাম ভাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, কেঁদে ফেলেন আর গায়ের চাদর দিয়ে তাকে জড়িয়ে দেন। মিনারা তখন কালাম ভাইয়ের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলেন, আমাকে বাড়ি নিয়ে চলো। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তার দ্বিতীয় স্ত্রী ওনাকে গোসল করিয়ে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ঘরের ভেতরে কোনোভাবেই সে যেতে রাজি হচ্ছিল না। এরপর তাকে বারান্দায় একটা বিছানা বিছিয়ে দেওয়া হয়, সেখানে তাকে বেঁধে রাখা হতো। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন ডেলিভারির আর মাত্র 2-1 দিন বাকি আছে। 1 দিন পরেই সে একটা কন্যা সন্তান জন্ম দেয়। তাকে বাড়ি নিয়ে আসা হয়। এর মধ্যে চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়ে, অনেক মানুষ তাকে দেখতে আসে। কালাম ভাই চিন্তায় পড়ে যান, এই বাচ্চার দায়িত্ব কে নেবে? কারণ মিনারা তো এখনো পাগল এবং সে ঘরে থাকবে না, তখন কে এই বাচ্চার দেখাশোনা করবে? দ্বিতীয় স্ত্রী নিশ্চয়ই এই বাচ্চার দায়িত্ব নিতে চাইবে না। এই নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। এই সময় একটা কল আসলো তার ফোনে। ফোনের ওপাশ থেকে একজন মহিলার কণ্ঠস্বর ভেসে আসলো, যা ছিল, আপনার পাগল বউয়ের বাচ্চার দায়িত্ব নিতে চাই, কিন্তু শর্ত একটাই, আমি কে এটা জানতে চাইবেন না। কালাম ভাই আগে পিছে না ভেবে রাজি হয়ে গেলেন। যারা দেখতে এসেছিল তারা সবাই বলাবলি করছিল যে দেখতে নাকি ঠিক আগের মেয়েটার মতোই হয়েছে এই মেয়েটা। 2-3 দিন পরে কালাম ভাইয়ের ফোনে আবারও সেই মহিলার কল আসলো এবং বলল, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। মিনিট 5 পরেই দুজন বোরকা পরা মহিলা, যাদের মুখ ঢাকা, তারা মিনারের কাছে গেলেন এবং মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার বাচ্চা নিতে এসেছি, আশা করি তোমার আপত্তি নেই। মিনারা কিছুই বলল না। বাচ্চা ওনাদের কোলে তুলে দিল। এরপর কালাম ভাইয়ের হাতে একটি কাপড়ে পোটলা ধরিয়ে দিয়ে তারা বাচ্চা নিয়ে বেরিয়ে গেল। কালাম ভাই যেন একটা ঘোরের মধ্যে ছিল। তার ঘোর কাটতে সে ভাবল, কাদের বাচ্চা দিলাম, তাদের পরিচয় জানলাম না, কি দিল এই কাপড়ের পোটলায়? পোটলা ফেলে রেখে সে দৌড়ে বাইরে গেল ওদেরকে খুঁজতে, কিন্তু কোথাও তাদেরকে পাওয়া গেল না। ঘরে ফিরে পোটলা খুলে তার গা শিউরে উঠল। সেটা কি দেখছে? এটা তার মেয়ের সেই ঘণ্টাটা।
মেয়ের লাশ যখন পুকুর থেকে তুলেছিল তখন তার কোমরের ঘণ্টাটা ছিল না। সপ্তাহে খানেক পরে মিনারা আবার বাড়ি ছেড়ে অজানার পথে নিরুদ্দেশ হয়ে যায়। একটা মানুষের জীবনের কথা এত ছোট করে লেখা যায় না, আর সব কিছুর সমাধানও হয় না। যারা শুনছেন তারা হয়তো ভাববেন এই বাচ্চাটার বাবাকে। কেনই বা মিনারা বাচ্চার প্রসবের জন্য নিজ বাড়িতে ফিরে এসেছিলেন? কারা এই বাচ্চা নিয়ে গেল? বাচ্চাটা এখন কোথায় আছে? মিনারা আর কখনো ফিরে আসেনি। সে কি আদৌ বেঁচে আছে? এতদিন আগের হারিয়ে যাওয়া ঘণ্টাটা এই মহিলা দুজন কিভাবে পেল এবং ফিরিয়ে দিয়ে গেল? ঠিক এই প্রশ্ন আমার এবং কালাম ভাইয়ের এলাকার মানুষের। সব প্রশ্নের আসলে উত্তর সবসময় পাওয়া যায় না। কিছু বিষয় পৃথিবীতে সবসময় অমীমাংসিতই থাকে। এখন মিনারা ও কালাম ভাইয়ের দুই ছেলে বড় হয়ে গেছে। বড় ছেলে 2019 সালে BCS ক্যাডার হন এবং কোনো একটি সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে আছেন। জানি না ঘটনাটা লিসেনার এবং আপনাদের কেমন লেগেছে। যদি একটি হরর মুভির মতো হতো তাহলে একটু পরপরই ভৌতিক সিকোয়েন্স থাকতো, কিন্তু একটি মানুষের জীবনের কাহিনী, তাই হয়তো অতটা ভৌতিক নাও লাগতে পারে। একটা মানুষের জীবন শুধু কিছু ভৌতিক বিষয়ের কারণে কতটা বদলাতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কালাম ভাই। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। আশা করি আপনার এবং লিসেনারদের ভালো লাগবে। আমার কাছে আরও ঘটনা আছে, আপনি চাইলে অবশ্যই পাঠাবো। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমার নাম মোহাম্মদ সাবিত আলম। আমি ময়মনসিংহ বিভাগে থাকি এবং অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্র। আমি আমার শহর এবং অন্যান্য শহরে ঘুরে ঘুরে হন্টেড প্লেস নিয়ে স্টাডি করি এবং প্যারানর্মাল ঘটনা কালেক্ট করে থাকি, আর বন্ধু বান্ধবদের মধ্যে সেগুলো শেয়ার করি। আমি এর আগে আমার সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এবং একটি নিশি ডাকের ঘটনা শেয়ার করেছিলাম। কোনো কারণে হয়তো সেই ঘটনাগুলি সিলেক্ট হয়নি। যাই হোক, আমি তবুও আশাহত হইনি আর থেমেও থাকিনি। আজ আমি আপনাদের সাথে একটি সত্যি ঘটনা শেয়ার করব যা আমি সংগ্রহ করেছিলাম একটি ট্রেন জার্নিতে। আমার ঘটনাটি একজন খ্রিস্টান ফাদারের এক্সরসিজম নিয়ে। এক্সরসিজম কি সেটা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তারা গুগল করলে জানতে পারবেন। জার্নিটি ছিল ময়মনসিংহ টু চট্টগ্রামের বিজয় এক্সপ্রেস ট্রেনে, সাল 2018। আমি আমার ভাই সিফাতের সাথে দেখা করতে সেখানে যাচ্ছিলাম। ট্রেন ছাড়বে রাত 8:30। সন্ধ্যা 7টায় রাতের খাবার খেয়ে রিকশায় করে কাঁধে ব্যাগ নিয়ে আমি চলে যাই স্টেশনে, আর আমার সিট খুঁজে বের করি এবং সেখানে বসে পড়ি। একটু পরে আমার বিপরীত সিটে একজন বয়স্ক লোক এসে বসেন। খেয়াল করে দেখলাম তার এক চোখে গভীর একটি কাটা দাগ এবং অন্য চোখটা কেমন সাদাটে হয়ে আছে। নিজের সাথে অনেক কিছু হয়ে যাবার ফলে ওনাকে দেখে ভয় পেলাম না। আমি নজর ঘুরিয়ে আমার পাশের জানালাটা খুলে চুপচাপ বাইরে তাকিয়েছিলাম। ঠিক 8:30 ট্রেন তার হুইসেল দিয়ে রওনা হয়ে গেল চট্টগ্রামের পথে, আর আমি আল্লাহর কাছে একটি সেফ জার্নির জন্য দোয়া চেয়ে সেই ভদ্রলোকটির দিকে তাকালাম। দেখলাম সে অপলক নজরে আমার দিকে তাকিয়ে। তার এক চোখ নষ্ট এবং সেই নষ্ট চোখের চাহনিটা কেমন যেন লাগছিল আমার। আমি আমার চোখ ফিরিয়ে 5-7 মিনিট পর আবার দেখলাম সে একইভাবে আমার দিকে তাকিয়ে আছে, যা দেখে আমি কিছুটা বিব্রত বোধ করলাম এবং সিট থেকে উঠে বগির দরজার সামনে দাঁড়িয়ে সিগারেট ধরাতে গেলাম। সিগারেট খেতে খেতে দেখি লোকটা সেই একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি বেশ বিরক্ত হয়ে সিগারেট শেষ করে নিজের জায়গায় গিয়ে বসে ওনাকে জিজ্ঞেস করতে যাব কেন উনি আমার দিকে তাকিয়ে আছেন, আর তখনই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে ওটাকে, হু ইজ শি? Don't worry, dear. She's not gonna hurt you. She is with you from your childhood, my son. May God bless her. এটা বলে সে তার বুকে ক্রস আঁকছিল। হঠাৎ কি হলো, আর সে কি বলল, আর কিভাবেই বা বলল, এই ভেবে আকস্মিকভাবে আমি একেবারেই চুপ হয়ে গিয়েছিলাম। এখানে বলে রাখি, আমার সাথে ছোটবেলা থেকে একটি জিন থাকে। উনি হয়তো তাকেই দেখে আমাকে কথাগুলো বলেছেন। আমি নিজেকে একটু সামলে নিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? কার কথা বলছেন? কিভাবে জানেন? আপনি কি আমাকে চেনেন? এত প্রশ্ন শুনে উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, বাবা, যে চোখ দেখছো আমার, সে চোখ এমনি যায়নি। এর পেছনে অনেক রহস্য ঘেরা বাবা। আর এই নষ্ট চোখ ছাড়াও আমার আরেকটি চোখ আছে, সেটা হচ্ছে আমার তৃতীয় নয়ন। বলতে পারো একটা গিফট। কিছু জিনিস দেখার আর কি, সেসব তুমি বুঝবে না,
আমি ওনাকে বললাম, না বুঝলেও আপনি বলেন আপনি কে, আমার সাথে কে আছে তা আপনি কিভাবে জানলেন, কি নাম আপনার, কেনই বা আপনার চোখের এমন অবস্থা? উনি ওনার আর সিটের প্যাসেঞ্জারের দিকে তাকিয়ে বললেন, সবার সামনে বলবো না, রাত একটু বাড়ুক, নয়তো বাকিরা বিরক্ত হবে। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আরেকটা সিগারেট খাবার জন্য দরজার কাছে গিয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ আমার কাঁধে একটা স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখলাম সেই ভদ্রলোক। উনি আমার থেকে সিগারেট চেয়ে যা বলছিলেন সেটা আমি নিজের ভাষায় বলছি। আমার নাম ন্যাথান জোসেফ, আমি একজন খ্রিশ্চান ফাদার। ছোটবেলা থেকে আমার ডেভিল নিয়ে অনেক আগ্রহ ছিল, আর আমি ধর্মের দিকে বেশি আগ্রহী থাকায় আমার বাবা আমাকে ধর্মীয় লাইনে পড়তে অনুমতি দেন। ছোটবেলা থেকেই চার্চে আমি খুব মনোযোগ দিয়ে ঈশ্বরের আরাধনা করতাম। চার্চে মাঝে মাঝে অন্য দেশ থেকে পাদ্রীরা আসতো আর অনেক কিছুই শিখিয়ে যেত। আমি খুব মন দিয়ে শিখতাম। একদিন চার্চে কয়েকজন ক্যাথলিক এক্সরসিস্ট আসেন আমাদের কয়েকজনের সাথে এক্সরসিজমের দীক্ষা দিতে। আমি খুব আনন্দের সাথে সেটি গ্রহণ করতে চাই। এভাবে পড়তে পড়তে আর শিখতে শিখতে চার্চে আমার অনেক বছর কেটে যায়। এরপর আমি ভারত যাই আরও বেশি কিছু শিখতে আর জানতে। আমি ভারতের কেরালায় একটি নামি দামি চার্চ থেকে একজন অথরাইজড এক্সরসিস্টের মধ্যে একজন হয়ে যাই। আমার ফার্স্ট কেস ভারতেই ছিল। সাকসেসফুলি 7 বছরে 4টা এক্সরসিজম পারফর্ম করি। ইন্ডিয়ায় আমি সর্বশেষ এক্সরসিজম পারফর্ম করি জুলাই মাসের 13 তারিখ। তখন বলতে গেলে নিজের মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স চলে এসেছিল। এর মধ্যে মনে হলো নিজের দেশের মানুষেরও সাহায্য করব। অবশেষে 20 জানুয়ারি আমি ফিরে আসি দেশে। চার্চে আবার জয়েন করি। দেশে ফেরার 3-4 বছরের মাঝে একটি মাত্র এক্সরসিজম কেস পাই, আর সেটিও আমি সফলভাবে সম্পন্ন করি। ঈশ্বর বোধহয় আমার ওপর অনেকটা সদয় ছিলেন, তাই বিপত্তি বেশি একটা পাইনি। সবকিছু ভালো চলছিল, কিন্তু কে জানতো একটা ফোন কল আমার জীবন বদলে দেবে। দেশে ফেরার 4-5 বছরের মাথায় একদিন আমার মোবাইলে একটা কল এলো। আমি রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে একজন বাবা তার ছেলের জন্য সাহায্য চাইলেন আমার কাছে। আমি ওনাকে বললাম, এভাবে হুট করে বললেই হয় না, আপনার ছেলের কন্ডিশন চার্চের কনভিন্সিং লাগলে তারপর আমরা আপনাকে সাহায্য করতে পারবো। উনি ও আচ্ছা ফাদার বলে ফোনটা রেখে দিলেন। সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখলাম যে কেউ আমার ঘরে এসে হাঁটছে আর আমার দিকে খুব রাগ নিয়ে তাকিয়ে আছে। ওয়েটিং ফর ইউ ফাদার, উইল মিট অ্যাগেন। Tell your God to stay on your side to protect you because you will be needing your God's help. এই দেখে আমি ঘুম থেকে জেগে উঠি আর ভাবি যে কেন কোনো ডেভিল হয়তো আমাকে পথভ্রষ্ট করতে চাইছে, তাই এমন স্বপ্ন দেখাচ্ছে। এরপর আমি গডের কাছে প্রে করে আবার ঘুমিয়ে যাই, কিন্তু কে জানতো সেটা ছিল একটি কড়া ওয়ার্নিং। যা হোক, সকালে জলদি ঘুম ভাঙলে আমি উঠে আবার ফোন কল পেয়ে রিসিভ করতেই সেই গতকালের ভদ্রলোকের গলা শুনতে পাই। সে বলছে, ফাদার প্লিজ হেল্প মাই সান প্লিজ। এই কথা বলার পর আমি কিছু অমানবিক শব্দ শুনি আর একজন মহিলার চিৎকার শুনতে পাই। ঠিক তখনই কেটে যায় ফোনের লাইন। আমি আমার একজন পার্টনার আর স্টুডেন্টকে ঘটনা জানিয়ে চার্চের অনুমতি নিয়ে সেই ভদ্রলোকের বাসায় যাব বলে ঠিক করি। যথারীতি সেই ব্যক্তিকে ফোন করি, কিন্তু উনি রিসিভ করেন না। 10 থেকে 15 মিনিট পরে উনি কল ব্যাক করেন আর ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি আমার পার্টনার আর আমার একজন স্টুডেন্ট নিয়ে চলে যাই বাসার দিকে। বাসার কাছে গিয়ে ওনাকে ফোন করতে উনি একজন মধ্যবয়স্ক ভদ্রলোককে পাঠিয়ে আমাদের ওনার বাসায় নিয়ে যান। ওনার বাসায় গিয়ে আমরা ওনার সমস্যার কথা জানতে চাইলে উনি আমাদের সবকিছু খুলে বলেন। চার্চের কাছে প্রুফ দেওয়ার জন্য ওনার কথা রেকর্ড করার পারমিশন চাই আমরা। উনি সেটিতেও রাজি হয়ে ওনার ছেলের কথা বলতে শুরু করেন। উনি আমাদের যা বলেছিলেন তা শুনে আমরাই ভয় পেয়ে গিয়েছিলাম আর ভাবছিলাম এমনও হয়। যাই হোক, উনি আমাদের যা বলেছিলেন তা কিছুটা এমন। আমার নাম রবার্ট, ও ইন্টারমিডিয়েটের একজন ছাত্র। আমরা কিছুটা কম শিক্ষিত হবার জন্য আমাদের ছেলেকে এসএসসি পাশ করার পর শহরের একটি ভালো কলেজে ভর্তি করতে চাই। ছেলেও ভালো ছাত্র হওয়ায় রাজি হয়ে যায় এবং তাকে একটা ভালো কলেজে ভর্তি করতে হোস্টেলের ব্যবস্থা করে আমি চলে আসি। জুলাই মাসে তার ইয়ার চেঞ্জ পরীক্ষা হবার পরে সে বাসায় চলে আসে আর কিছুদিন ছুটি কাটাবে বলে ঠিক করে। বাসায় আসার পর আমরা দেখি আমাদের ছেলে আর আগের মতো প্রাণবন্ত নেই, কথা বলে না, ভালো মতো খাওয়া দাওয়া করে না, ঘরের একটা কোণে বসে সময় কাটায়। তাকে ভালো দামি একটি মোবাইল ফোন কিনে দিলেও সে সেটি কোনো আগ্রহ নিয়েই ব্যবহার করে না। সারাদিন বসে থাকে আর হাসে আমার ছেলেটা।
একদিন বিকেলে আমি আর আমার ছেলের মা রান্নাঘরে বসে রান্না করছিলাম। তখন ও এসে আমাদের পাশে বসে এবং বলে, বাবা আমাকে বাঁচাও দয়া করে। এই কথা বলে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। আমরা ওকে রুমে নিয়ে গিয়ে মুখে পানি টানি ছিটিয়ে জ্ঞান ফেরাই, কিন্তু ও আমাদের একটু আগে কি বলেছে তা ওর নাকি মনে নেই। ওকে দেখে আমাদের সন্দেহ হয়, যদিও তবু ভাবি যে বাসা থেকে দূরে প্রথমবারের মতো গেছে, তাই হয়তো এমন হচ্ছে। আমরা বিষয়টা ভুলে যাই। ছুটি শেষে ও ফিরে যায় হোস্টেলে। কয়েক মাস কেটে যায়। হঠাৎ জানুয়ারি মাসে আমার বাসায় কলিং বেল বাজে, আর দরজা খুলে দেখি আমার ছেলের কলেজের একজন শিক্ষক আর দুজন ছাত্র দাঁড়িয়ে আছে আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে দরজা খুলতেই তার রুমে গিয়ে দরজা লক করে দেয়। আমি অবাক হয়ে টিচারকে জিজ্ঞাসা করি কি হয়েছে। ওনারা আমাকে বলেন আমার ছেলে নাকি রাতের বেলা কুকুরের মতো আওয়াজ করে আর রুমে থাকা টিকটিকি ধরে ধরে খায়, আর রুমমেট একদিন নাকি দেখেছে। ওকে জিজ্ঞেস করেছে এটা দেখার পরে যে ও কি করছে। আমার ছেলে নাকি তার রুমমেটকে জোরে একটা চড় দিয়ে ফেলে দেয়, আর মেঝেতে পড়ে থাকা বাকি টিকটিকি দেহ খেতে শুরু করে আর কেমন যেন কুকুরের মতো গড়গড় শব্দ করে আওয়াজ করে। আমার ছেলের রুমমেট ভয়ে কলেজের হোস্টেলের টিচারকে জানায়, আর টিচার এসে যা দেখে তা তার নলেজের অনেক বাইরে। তারা দেখে আমার ছেলের মুখ থেকে পিঁপড়া বের হচ্ছে, কিন্তু সেগুলোর আকার নাকি অনেক বড়, আর আমার ছেলে নাকি তাদের সবাইকে দেখে তাদের দিকে ফিরে জোরে জোরে থুতু ছিটাচ্ছে আর বমি করছে। এই দেখে ওনারা ভয়ে আমার ছেলেকে আমার কাছে নিয়ে এসেছেন। এই সব বলে ওনারা খুব তড়িৎ বেগে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। এইসব শুনে আমি আমার ছেলের রুমে নক করি, তাকে ডাকি। আমার ছেলে কোনো সাড়া দেয় না, কিন্তু তার রুম থেকে কেমন কুকুরের মতো আওয়াজ ভেসে আসছিল। আমিও আমার ওয়াইফ ভয় পেয়ে প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে ছেলের রুমে গিয়ে দেখতে পাই সে একটা ইঁদুরের লেজ ধরে মুখের ভেতরে নিতে যাচ্ছে, আর প্রায় তার মুখ ছিল রক্তমাখা, আর সে আমাদের দেখে অদ্ভুত এক হাসি দেয়। এই দেখে যারা এসেছিল তাদের কয়েকজন দৌড়ে পালিয়ে যায়, আর যারা ছিল তারা আমার সাথে ছেলেকে ধরে বিছানায় নিতে গেলে সে আমাদের সবার ওপর থুতু ছিটিয়ে বমি করে দেয় আর নিস্তেজ হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে তার চোখ দুটো খোলা ছিল। এই দেখে আমি সেদিন আপনাকে কল করেছিলাম। গতকাল আপনার সাথে কথা বলার সময় ও আমার ঘাড়ে কামড় দেয়, আর ওর মা ওকে ধরতে এলে সে তার মায়ের হাতে কামড় দেয়, তাই ফোন পড়ে গিয়ে অফ হয়ে গিয়েছিল, লাইন কেটে গিয়েছিল। তাকে সে আগের মতো দেখতে আর খুব মিনতি করে বলছিল আমি যেন দয়া করে তার ছেলেকে দেখি। ন্যাথন জোসেফ এতটুকু আমাকে বলে আমাকে জিজ্ঞেস করেন আমার কাছে আর সিগারেট আছে কিনা। আমি ওনার দিকে প্যাকেট বাড়িয়ে দিতে উনি সিগারেট ধরালেন আর আমাকে বললেন চলো সিটে গিয়ে বসি। বাকিরা ঘুমিয়ে গেছে। রাত তখন 1টার ওপরে। উনি আমার সামনে হেসে সিটে বসলেন, আর আমি ওনার পেছনে সিগারেট ধরিয়ে নিজের সিটে বসলাম। উনি একটু পানি খেয়ে আবার বলতে শুরু করলেন। রবার্টের বাবার কথা শুনে আমি আর আমার পার্টনার দুজনেই রবার্টের ঘরের দিকে যাই। রবার্টের বাড়িটা একটু পুরাতন। বাড়ির পশ্চিমে একটা লোহার সিঁড়ি, দোতলা বাসা, কিন্তু 2 তলাতে ওনারা থাকায় সিঁড়িটা ওপর আর নিচের ঘরগুলোকে কানেক্ট করেছে। আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠছি আর দেখছিলাম আশেপাশে। একটু হেঁটে একটা ঘরের সামনে গিয়ে রবার্টের বাবা দাঁড়িয়ে যান আর বলেন এই হচ্ছে রবার্টের ঘর। বাইরে থেকে তালা দেয়া কেন জিজ্ঞেস করতেই উনি বলেন রবার্ট যাকে দেখে তাকেই অ্যাটাক করে বসে, আর রবার্ট ভেতর থেকে যেন লক না করতে পারে সেজন্য রুমের ভেতরের লক নাকি খুলে ফেলা হয়েছে। রবার্টের বাবার কথা শুনে ওনাকে বাইরে অপেক্ষা করতে বলে আমি আর আমার পার্টনার চাবি নিয়ে তালা খুলে ভেতর থেকে দরজা চাপিয়ে প্রবেশ করলাম রবার্টের ঘরে। ঘরে কোনো আলো নেই, একেবারে অন্ধকার, জানালাগুলো সব বন্ধ। রুমের ভেন্টিলেশন দিয়ে একটু আধটু আলো আসছিল, কিন্তু রুমটা প্রচণ্ড উৎকো গন্ধে ভরা। এত বাজে গন্ধ যে আমাদের বমি চলে আসছিল। আমি আমার কাঁধের শাল দিয়ে নাক চেপে রবার্টের বাবাকে ডেকে বললাম আলো জ্বালিয়ে দিতে। রবার্টের বাবা এসে আলো জ্বালিয়ে দিয়ে চলে গেলেন। আমরা প্রথমবারের মতো রবার্টকে দেখলাম, আর আমি বলবো আমার জীবনের সবগুলো কেসের মধ্যে এমন কেস আর দেখিনি। রবার্ট বিছানায় খালি গায়ে শুয়ে আছে, তার চোখ খোলা, দাঁত ছিঁচে সে মুখ বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে, যে চাউনি দেখলে যে কারো রক্ত হিম হয়ে যাবে। তার হাত বিছানার সাথে বাঁধা, আর বিছানায় বমি আর কিছু তরল পড়ে আছে। আমাকে দেখে রবার্ট বলে উঠল, ফাদার রিমেম্বার, ফাইনালি ইউ আর হিয়ার। আমি ততক্ষণে 100% কনভিন্সড যে এটা একটা ডমিনিক পজিশন কেস। আমি আমার সাথে থাকা বাইবেল বের করে পড়তে লাগলাম ইন দ্য নেম অফ গড, তারপরে ভার্সটা, এবং তারপর তিনি লিখেছেন আমেন। এই বলে আমি তাকে তার নাম বলতে বললাম। ঠিক তখনই সে বলা শুরু করলো, আওয়ার ফাদার
হু আর ইন হ্যাভেন বলে উনিও একটা ওয়ার্ডস বললেন আর কি। এই ওয়ার্ডসগুলো সে এত বাজে কণ্ঠে পড়ছিল যে আমাদের কানে শুনতে কষ্ট হচ্ছিল। আর ওর মুখে এই প্রেয়ার শুনে আমরা দুজনই যেন আকাশ থেকে পড়লাম। একটা ডেভিলের মুখে কিভাবে এই প্রেয়ার উচ্চারিত হচ্ছে আমি হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। আর হঠাৎ রবার্টের কথায় আমি সম্ভ্রম ফিরে পাই। রবার্ট আমাকে বলছে, ফাদার কেমন আছেন? রিমেম্বার। এই কথা বলে সে আমাদের দিকে মুখ থেকে বমি ছিটিয়ে দিচ্ছিল। আর তার বাসায় হঠাৎ যেন কোথা থেকে ঝড় শুরু হয়ে গিয়েছিল। রবার্ট খুব জোরে কুকুরের মতো চিৎকার করতে লাগলো, আর তার কুকুরের মতো গলার আওয়াজ আমার যেন কান ফাটিয়ে দিচ্ছিল। হঠাৎ করে তার মুখ দিয়ে পিঁপড়া বেরোতে শুরু করলো, আর সে আমাদের অকথ্য ভাষায় গালাগাল দিতে শুরু করলো। আমি জোরে জোরে প্রেয়ার করতে লাগলাম, আওয়ার ফাদার বলে ভার্সটা যিনি কমপ্লিট করেছেন সে আমার দিকে শুধু থুতু ছিটিয়ে দড়ি বাঁধা ছিঁড়ে আমার গলা টিপে ধরে কানে কানে বলল, রিমেম্বার ফাদার, রিমেম্বার। এই বলে সে অজ্ঞান হয়ে গেল, কিন্তু তার চোখ ছিল খোলা। আমি আর আমার পার্টনার দুজনকে ধরে রবার্টকে তার বিছানায় রেখে রুম থেকে দ্রুত বেরিয়ে আসলাম। আর মনে হলো যেন নরক থেকে বেরিয়ে আসলাম আমরা। আমি আর আমার পার্টনার রবার্টের বাবাকে বললাম, আমরা এভিডেন্স নিয়ে যাচ্ছি, বাকি কাজ চার্চ থেকে করা হবে। আর গডের কাছে প্রে করতে বলে চলে আসার সময় স্টুডেন্ট আর পার্টনারকে আমি নিয়ে চলে আসলাম আর কি। আমার পার্টনার আমাকে জিজ্ঞেস করলো, এই ডেভিল আপনার নাম কিভাবে জানে? আমি কিছুটা হতচকিয়ে যাই। আসলেই তো আমি খেয়ালই করিনি সে কিভাবে আমার নাম জানে, আর রিমেম্বার মানেই বা কি। তখন আমি স্টুডেন্টকে এভিডেন্সগুলো চার্চে দিয়ে আসতে বলে আমার পার্টনারকে নিয়ে আমার ঘরে চলে আসি। আর দুজনে ভাবতে থাকি, এটা কেমন কেস? এমন ভায়োলেন্ট আর ট্রিক্স খেলা ডেভিলের সামনাসামনি কেউ করিনি আগে। সেদিন আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। আমার এত বছরের করা এক্সারসাইজে যতটা কনফিডেন্স আমার ছিল সব চুরমার হয়ে গিয়েছিল। আর আমার সব কেস আমার মিথ্যা মনে হচ্ছিল। একটু পরে খেয়াল করলাম আমার পার্টনার আমার ঘরে নেই। রুম থেকে বেরিয়ে দেখলাম সে মাঠে হাঁটছে, আর আমাকে দেখে দৌড়ে এসে আমার হাত কামড় বসিয়ে দিল আর আমার কানের কাছে বলল, রিমেম্বার। এই বলে সে অজ্ঞান হয়ে যায়। আমি বিরক্ত হয়ে যাই আর মাঠে বসে ওপরের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলি, রিমেম্বারের মানে কি? হেল্প মি গড। কিছুক্ষণ বসে থাকার পর আমার পার্টনারকে নিয়ে যত তাড়াতাড়ি যতজনকে ডাক দিয়ে সম্ভব তার জ্ঞান ফিরিয়ে তাকে তার ঘরে পাঠিয়ে দেয়। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। আমার দরজার বাইরে কুকুরের শব্দ আর সাপের হিস হিস শব্দ শুনে আমার জন্য হেল হয়ে গিয়েছিল। ভোর হলে চার্চের অ্যাপ্রুভাল নিতে অনেকটা জোর করেই যাই, আর অনেক কথা খরচা করেও অ্যাপ্রুভাল পাইনি। 7 দিন পর অ্যাপ্রুভাল পেয়ে দুজন ফাদারকে নিয়ে সন্ধ্যার আগে চললাম রবার্টের এক্সোরসিজম করতে। রবার্টের বাসায় গিয়ে বললাম দুজন শক্তিশালী সাহসী পুরুষ মানুষ নিয়ে আসতে। রবার্টের বাবা একজনকে জোগাড় করে তার সাথে তিনি নিজেই থাকবেন বলে জানালেন। আমি আমার সাথীদের নিয়ে তালা খুলে ঢুকলাম রবার্টের ঘরে। রবার্টের রুমে বোটকা গন্ধ যেন আরও বেশি আজকে। আর রবার্ট নাকি কিছু খাচ্ছিল না। 2 দিন হলো, তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব অসুস্থ। আমি আর আমার সাথীরা আমাদের গলায় শাল জড়িয়ে বাইবেল নিয়ে শুরু করলাম বাইবেলের ভার্স পড়া। যখনই ভার্সগুলো পড়ছিলাম রুমটা যেন কাঁপছিল, আর রবার্টের শরীর অনবরত লাফিয়ে যাচ্ছিল, আর সে মুখ দিয়ে বমি করছিল, সারা রুমে ছিটাচ্ছিল। এক পর্যায়ে সে তার বাবা এবং অন্য লোকের হাত থেকে ছুটে আমার উপর লাফিয়ে পড়ে আর আমাকে ফেলে দিয়ে আমার বুকে চড়ে বসে। আমি অনেক ব্যথার মাঝেও বললাম, টেল মি ইয়োর নেম ডেভিল, টেল মি ইয়োর নেম। সে বলল, রিমেম্বার ফাদার, ডোন্ট ইউ, আই অ্যাম আজুল। আমার নাম আজুল। ইন্ডিয়া, তুই আমাকে ওই মেয়েটার সোল নিতে দিসনি। আমি তখন উইক ছিলাম, এখন আমার ক্ষমতা দেখ, আমি সোল নিয়ে যাব আর এর জন্য দায়ী থাকবি তুই। এই বলে সে পাশে থাকা আয়নায় সজোরে আঘাত করে আয়নাটা ভেঙে ফেলে আর একটা কাচের টুকরো দিয়ে আমার বাম কপালে আমার চোখের নিচে টান দেয় আর বলে, লুক ইনটু মাই আইস। এই কথা শোনার পর আমার আর কিছু মনে নেই। এরপর যখন আমার চোখ খুলে আমি নিজেকে দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি, জ্ঞান ফিরে এলে পাশে থাকা ডাক্তারকে জিজ্ঞাসা করি আমার কি হয়েছিল। ডাক্তার যা বলল তা আমি বিলিভ করতে পারলাম না। সে বলল আমাকে 7 মাস পর নাকি এখানে জ্ঞান ফেরা অবস্থায় সে দেখছে, এবং সবাই দেখছে। ক্লিনিক্যালি বলা হয় যাকে কোমায় থাকা। আমি হতভম্ব হয়ে ডাক্তারকে বলি চার্চের সাথে কন্ট্যাক্ট করতে। আমার সাথে দুজন ফাদার হাসপাতালে এসে আমাকে বলল সেই এক্সোরসিজমের সময় আমি যখন মাটিতে পড়ে যাই রবার্ট আমার বুকের ওপরে বসে কি যেন বলছিল আর আমার চোখের ওপরের চামড়া তুলে খাচ্ছিল।
এরপর তারা রবার্টকে ধরে বিছানায় অনেক কষ্টে বেঁধে ফেলে আর রুম থেকে বেরিয়ে এসে আমাকে নিয়ে যায়। আর তখন আমার জ্ঞান ছিল না, তাই তারা আমাকে হাসপাতালে নিয়ে আসে। এক্সোসিজমের 2 মাস পরে রবার্ট নাকি মারা যায়, আর রবার্টের বাবার এক্সোসিজমের দিন হার্ট অ্যাটাক হয়, আর উনি এখনও শয্যাশায়ী। সেদিন আমার মনে পড়ে রবার্টের বাবা শেষ কথা, ফাদার ও সোল নিয়ে গেলাম, এর দায় তো এখন সারাজীবন এই গিল্ট থেকে তুই বাঁচবি না। এবং এই বলে সে আমার চোখে কিছু একটা দেখিয়েছিল, যা দেখেই আমি হয়তো অজ্ঞান হয়ে যাই, কিন্তু কি দেখিয়েছিল সেটা আমার মনে নেই। আর এই আজুলকে আমি চিনতাম। ইন্ডিয়ার কেরালায় একটা এক্সোসিজম করেছিলাম আমি, সেখানে আজুলের সাথে আমার সাক্ষাৎ হয়। সে একটি মেয়েকে পজেস করে, যে মেয়েকে সে পজেস করেছিল সেই মেয়েটির শরীর থেকে আমি তাকে বের করেছিলাম 2 দিন এক্সোসিজম পারফর্ম করার পর। তখন আমার সাথে ইন্ডিয়ার চার্চের একজন এক্সোসিস্ট ছিলেন এবং 3 জন মোটমাট ছিলাম আমরা। সেজন্য হয়তো সে যাত্রায় কিছু করতে পারেনি আজুল, কিন্তু সে যাবার আগে বলেছিল ন্যাথন উইল মিট এগেইন। আর এবার সে ফিরে এলো খুব শক্তিশালী হয়ে। রবার্টের এক্সোসিজমে আমার সাথে যারা ছিলেন তারা নিজেরাই ভয় পেয়ে গিয়েছিল, অটুট নিষ্ঠা ধরে রাখতে পারেনি কেউ। আমি পারিনি, হয়তো কিভাবেই বা পারবো, চোখের সামনে সব দেখে কি ঠিক থাকা যায়? আর তাই আমার জন্য সে একটা ইনোসেন্ট লাইফ নিয়ে গেল। এই বলে ন্যাথন আঙ্কেল চোখের পানি মুছলেন। গড উইল নেভার ফরগিভ মি, গড ইজ পানিশিং মি ফর দিস সিনস। আজুল আমাকে এখনো স্বপ্ন দেখায় বাবা, সে আমাকে বলে রিমেম্বার। আজুল এখনো আমাকে ঘুমোতে দেয় না। আমি যেখানেই থাকি আমার ঘরের বাইরে কুকুর আর সাপের আওয়াজ শুনি। আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আজুলের জন্য। ওনার ঘটনা শুনে আমি ঘড়ি দেখি 3:30 বাজে। উনি আমাকে অনেক কিছু বলেছিলেন, ডিটেলস সব কিছু আমার মনেও নেই, আর যা মনে আছে তা বললে এই ঘটনাটি একটা এপিসোড হয়ে যেত। সত্যি কথা বলতে ন্যাথন আঙ্কেলের এই ঘটনা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। ভাবুন একবার, আমাদের শুনেই এই অবস্থা, তাহলে রবার্টের কি অবস্থা হয়েছিল? যার সাথে ঘটেছে কেমন লেগেছে তার, আর ফাদার ন্যাথন যা দেখেছে তার কেমন লেগেছে? সবশেষে ফাদার ন্যাথন আমাকে বলেছিলেন যে তিনি এরপর থেকে আর কোনো এক্সোসিজম পারফর্ম করেননি, আর উনি চার্চও ছেড়ে দিয়েছিলেন। তার জীবন কিভাবে চলে জিজ্ঞাসা করা হয়নি, কারণ ঘটনাটা বলে উনি এত বেশি কাঁদছিলেন যে সান্ত্বনাও দিতে পারিনি, আর কিছু জিজ্ঞাসা করতে পারিনি। এরপর আমি উঠে ট্রেনের বগির দরজায় হেলান দিয়ে সিগারেট ধরিয়ে খাচ্ছিলাম। সিগারেট শেষ করে এসে দেখি ফাদার ঘুমাচ্ছেন। এরপর আমিও ফাদারের ঘটনার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। আমার যাত্রা শেষে ঘুম থেকে উঠে দেখি ফাদার আর নেই সেখানে। রাসেল ভাই সত্য মিথ্যার কথা বলেন মানুষ। একটু ভাবুন, একটা মানুষ কতটুকু সহ্য করলে সে ওইভাবে কাঁদে আমার জানা নেই। আমি চাই গড যেন তাকে ক্ষমা করে দেন, আর কারো সাথে যেন রবার্টের মতো ঘটনা না ঘটে। সবাইকে ধন্যবাদ।